পাকিস্তান প্রভিন্সিয়াল গভর্নমেন্ট যারা গণহত্যা চালিয়েছে, যারা সেই আর্মিকে, পাকিস্তান বর্বর আর্মিকে নেতৃত্ব দিয়েছে, সেই সরকারের পার্ট ছিল জামাত ইসলাম। সো সেই গণহত্যার, মুক্তিযুদ্ধের সময়ের গণহত্যার সমস্ত অপরাধের নৈতিক এবং বাহ্যিক ব্যবহারিক দায়িত্ব এই সংগঠনটাকে নিতেই হবে, এবং এটাই আজকে বাংলাদেশের তরুণ প্রজন্মের দাবি। শুধুমাত্র রাজাকারি করা, শুধুমাত্র আল বদর আল শামস বাহিনী গঠন করাই নয়, এই পাকিস্তানি বাহিনীর সমস্ত অন্যায়, সমস্ত অনাচার, সমস্ত বর্বরতা, সমস্ত গণহত্যার সমান পরিমাণে দায়ভার এই রাজনৈতিক দলটির আছে এবং তাদেরকে সেটা নিতে হবে। টার্কি থেকে, কাতার থেকে টাকা পাই না, আমরা সরকারের ভর কেন্দ্রেও নেই, কিন্তু আমাদের সাহস আছে। এই সাহসটুকুই আমাদের সম্বল। সাহসের সব থেকে বড় সুবিধা হচ্ছে, সাহস একটা কি বলবো, খুব ছোঁয়াতে জিনিস। একজন মানুষ যখন কোথাও দাঁড়িয়ে সাহস দেখান, যখন এই সাধারণ মেঘমল্লার বসে ওইখানে দাঁড়িয়ে তার ছোট্ট সংগঠন নিয়ে দাঁড়িয়ে ওখানে চিৎকার করে বলতে পারে গোলাম আজম পাকিস্তানি, তখন তাই দেখে ক্যাম্পাসের হাজার হাজার শিক্ষার্থী যারা এতদিন তাদের ভয়েস খুঁজে পাচ্ছিলেন, তাদের ভয়েস খুঁজে পান, তারাও তখন প্রতিবাদ করতে আগ্রহী ওঠেন, তারাও তখন নেমে আসেন। আমরা শেখ হাসিনাকে ভয় পাই না, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভয় পাওয়ার আমাদের কোনো কারণ নেই। সরকারের এই টিম, বি টিম, সি টিম, তারা তাদের মতো করে রাজনীতি করবে। আমরা 1971 এবং 2024-কে একসঙ্গে ধারণ করে উচ্চ রাজনীতির বিরুদ্ধে, অন্তর্ঘাতের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে আমাদের যে লড়াই, সেই লড়াই আমরা চালিয়ে যাবো। এইখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ রাখার এবং একটা নিষিদ্ধ রাজনৈতিক কার্যকলাপের মধ্য দিয়ে ক্যাম্পাসকে একটা গোপন রাজনীতির দিকে নিয়ে যাওয়ার যে এজেন্ডা, সেই এজেন্ডা ছাত্র শিবিরের শুধু 5ই আগস্টের পরে না, 5ই আগস্টের আগে থেকেই। দেখেন, ষড়যন্ত্র আছে কিনা তো বলাটা খুব মুশকিল, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে বারবার করে এরকম ভাবে কিছু লেজিটিমেট গ্রিভেন্স কে কাজে লাগিয়ে এক ধরনের ছাত্র রাজনীতি বিরোধী অবস্থান গ্রহণ করার একটা রাজনীতি গত 1 বছর ধরেই চলছে। সেই রাজনীতি আমরা গত বছরের 5ই আগস্টের পর থেকে দেখতে পেয়েছি। আমরা দেখতে পেয়েছি কিভাবে হলগুলিতে প্রাথমিকভাবে ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে উঠতে পর্যন্ত দেওয়া হয়নি। আমরা দেখতে পেয়েছি ছাত্র দলের, বিপ্লবী ছাত্র মৈত্রীর নানান শিক্ষার্থী যখন 5ই আগস্টের পরে হলে উঠতে গিয়েছে, তখন তাদের উপর আক্রমণ, প্রহার পর্যন্ত করা হয়েছে। এবং একই সময় আমরা দেখতে পেয়েছি গুপ্তভাবে সেখানে ছাত্র শিবির এক্সিস্ট করেছে। সো এই প্যারাডাইমের মধ্যে আমাদের গোটা রাজনীতিটা কিন্তু 5ই আগস্টের পর থেকে ক্যাম্পাসে শুরু হয়েছে। তারপর আমরা দেখতে পেয়েছি তোফাজ্জল হত্যাকাণ্ডের পরে প্রশাসন একরকম স্বীকার করতে বাধ্য হয়েছে যে রাজনীতিবিহীন অবস্থায় ক্যাম্পাস থাকলে সেখানে মবের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি আরো প্রবল হয়ে উঠবে, দায়িত্ব না নেওয়ার যে রীতি, সেই রীতি আরো প্রধান হয়ে উঠবে। এবং তারপরে আমরা দেখতে পেয়েছি বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন, তারা একরকম ছাত্র রাজনীতিকে একসেপ্ট করেছে। তো যখন ডাকসুর একটা তফসিল ঘোষণা করা হয়েছে এবং ডাকসু নির্বাচন আর মাত্র মাঝখানে দূরে রয়েছে, ঠিক সেই সময় এই ছাত্র দলের হল কমিটি দেওয়াকে কেন্দ্র করে যে এই ধরনের রাজনীতি তৈরি করা হলো, সেটা খুবই কনসার্নিং। এবং আমরা দেখতে পেলাম বিভিন্ন রকম পপুলিস্ট কাজ কারবার করার জন্য, যাদেরকে নতুন বন্দোবস্তের নায়ক বলা হচ্ছে, সেই সব সংগঠন এবং ব্যক্তিরাও কিন্তু এই যে পাগলামি, সেই পাগলামির অংশ হলো, এবং যার ফলে আমরা একটা লজ্জাজনক অবস্থা দেখতে পেলাম এবং নতুন জটিলতার মধ্যে উপস্থিত হলাম। শিক্ষার্থীদের ভাষার ক্ষেত্রে আসলে এখানে একটা পূর্বতন প্রজন্ম এবং পরবর্তী প্রজন্মের মধ্যে এক ধরনের একটা বিভেদ রয়েছে, যে এই প্রজন্মের ছেলে পেলে অনেক ক্ষেত্রে রাজনীতিতে এমন স্লোগান ব্যবহার করতে ইচ্ছুক বা আগ্রহী, যেগুলি হয়তো আমাদের যে শালীনতার বোধ, সেই পূর্ববর্তী প্রজন্মের শালীনতা বোধের সাথে এক জায়গায় যায় না। কিন্তু তারপরেও একটা ছাত্র সংগঠন বিষয়ে আপনি বলছেন 1, 2, 3, 4 যে স্লোগানগুলি দেওয়া হচ্ছে, এটা তো কোনোভাবেই স্বাভাবিক না। আপনি লক্ষ্য করে দেখেন যে যখন কিনা আমি স্লোগান দিয়েছিলাম, তুমিও জানি আমিও জানি, গোলাম আজম পাকিস্তানি, সেই স্লোগান দিতে দিতে আমি একবার সাদিক কায়েমের নাম উচ্চারণ করে বলি সাদিক কায়েম পাকিস্তানি, তখন তাই নিয়ে আউটরেজের ঝড় বয়ে যায়। সেটা নিয়ে 1000 কথা হয় যে এই স্লোগান উনি দিতে পারেন না, উনি পলিটিকে বিভক্ত করার চেষ্টা করছেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যখন আমরা দেখতে পাচ্ছি যে 1, 2, 3, 4 বা 3-এর চালে কাউয়া, এইসব স্লোগানগুলি দেওয়া হচ্ছে, তার মানে হচ্ছে এটা একটা উত্তক্তকরণের চেষ্টা। এখন হতে পারে সাধারণ শিক্ষার্থী তার ছাত্র দলের প্রতি প্রচুর রাগ ক্ষোভ আছে, সেই কারণে সেই স্লোগান দিয়ে ফেলছে, কিন্তু কথা হচ্ছে এই স্লোগানগুলো ইনিশিয়েট করে কারা? এই স্লোগানগুলো আমরা মিছিল করি, প্রোগ্রাম করি। আপনি জানেন যে একটা স্লোগানে, একটা মিছিলে যখন 500 মানুষ থাকে, তখন সেই 500 মানুষই কিন্তু জানে না যে কি স্লোগান দেওয়া হবে। অধিকাংশ ক্ষেত্রে এই 500 মানুষের মধ্যে 450 মানুষ যে স্লোগানটি দেওয়া হবে, সেই স্লোগানটি রিপিট করে। তো এই স্লোগানগুলি যে দেওয়া হবে, সেটা নির্ধারণ করলো কারা? এই স্লোগানগুলি ছুড়ে দিল কারা? এই গ্রুপগুলোকে খুঁজে বের করা দরকার, এবং সেটা খুঁজে বের করা এই মুহূর্তে সম্ভব না, কারণ ক্যাম্পাসকে আবার গুপ্ত রাজনীতির দিকে ঠেলে দেওয়া হয়েছে। কিন্তু গুপ্ত রাজনীতির দিকে ঠেলে না দেওয়া হলে আমরা বুঝতে পারতাম যে এই লোকগুলি কারা, এবং আপনিও বোধহয় বুঝতে পারছেন যে তাদের এই মুহূর্তে এই পরিকল্পনা রয়েছে ছাত্র দলকে উত্তক্ত করার মধ্য দিয়ে। ছাত্র দল যদি একবার উত্তক্ত হয়ে কোনো ভায়োলেন্স করে ফেলে, তাহলে কোন গ্রুপটি লাভবান হবে এবং কোন গ্রুপটির যে রাজনৈতিক ফায়দা নিশ্চিত হবে। আর এটাকেই বোধহয় আমাদের একটা আন্দাজ পাওয়ার কথা যে এই কাজগুলির সাথে আসলে কারা সংযুক্ত বা সম্পৃক্ত। একটা চরম অস্থিতিশীলতার দিকে যাবে, একটা চরম দায়িত্বহীনতার দিকে যাবে, এবং একটা মানে পরিপূর্ণ কেওয়াসের সৃষ্টি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমরা দেখতে পাচ্ছি যে গত পরশু দিনের যে ঘটনা, দেখবেন এই ঘটনার পরে কিন্তু কেউ এই ঘটনার দায় নেয়নি। উমা ফাতেমা একমাত্র যে ফেসে গেছে, তার বাইরে যারা, আমরা দেখলাম বাকশাসের নেতৃবৃন্দ ওই দিন এই আন্দোলনের সাথে নেতৃত্বের ভূমিকায় থাকলেন, কিন্তু তার পরের দিন বাকশাসের যিনি আব্দুল কাদের, তিনি এসে বলছেন যে না, আমরা এগুলো সমর্থন করি না। আর এখানে একটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, আব্দুল কাদের যিনি 9 দফার ঘোষক হিসেবে, 9 দফার
মানে প্রথম প্রণয়নের লোক সে আমাদের অভ্যুত্থান একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ পিলার। এই তাদের কিন্তু নিজেই বলেন দফাটি সভাপতি এই দফাটি ছাত্র শিবির অন্তর্ভুক্ত করার কথা বলেছিল, এবং তারা বলেছিলেন সকল রাজনীতি নিষিদ্ধ করতে হবে। তাদের একরকম দরাদরির মধ্য দিয়ে তাদের কাছে বলেছিলেন যে না হচ্ছে ঠিক আছে আমরা তাহলে রেডিও ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করবো, এইটুকু পর্যন্ত বলি। তার মানে হচ্ছে যে এইখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ রাখার এবং একটা নিষিদ্ধ রাজনৈতিক কার্যকলাপের মধ্য দিয়ে ক্যাম্পাসকে একটা গোপন রাজনীতির দিকে নিয়ে যাওয়ার যে এজেন্ডা, সেই এজেন্ডা ছাত্র শিবিরের শুধু 5ই আগস্টের পরে না, 5ই আগস্টের আগে থেকেই রয়েছে। কারণ এটা তাদের জন্য খুবই পারফেক্ট। কারণ ধরেন তারা কি করে, তারা কথা বল, তারা বলছে তারা সামাজিক কার্যকলাপ করে নাকি হলগুলিতে, তারা কোন রকম রাজনৈতিক কর্মকাণ্ড করে না। এই কথার মানে হচ্ছে যে তারা আপনার মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে ইসলামিক পাঠচক্রের নাম দিয়ে মানুষকে দাওয়াত দেওয়ার নাম করে তাদের যে রাজনৈতিক কার্যকলাপ সেই রাজনৈতিক কার্যকলাপের সাথে সম্পৃক্ত করবেন। এবং তাদেরকে যদি এগুলো নিয়ে কিছু বলা হয় তখন তারা বলবেন এই দেখো আমরা ইসলাম প্রচার করছি, আমাদের ইসলাম প্রচার করার কাজে বাধা দেওয়া হচ্ছে, এভাবে বাংলাদেশে মুসলমানদেরকে আপনার ভিত্তি পরিণত করা হচ্ছে। কিন্তু তারা যেগুলো রাজনৈতিক কার্যকলাপ করছে সেটা তো আপনি বলতে পারবেন না, কারণ বলতে গেলে আপনার প্রমাণ লাগবে, এবং গুপ্ত রাজনীতির প্রমাণ আমরা কিভাবে পাবো? কাজে এই যে নিজেদের রাজনীতিকে গুপ্ত রাখার মধ্য দিয়ে এক ধরনের আপনার গুপ্ততার সংস্কৃতি সৃষ্টি করা এবং নানা রকম অন্তর্ঘাত ক্যাম্পাসটি করা, তার মধ্যে দিয়ে গোয়েন্দা সংস্থাগুলিকে নানানভাবে লাভবান করা, এই রাজনীতি বর্তমানকালে জামাত শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে করছে। এবং তা 5ই আগস্টের পরবর্তীতে যে নতুন রাজনীতির আলাপ করেছিলাম আমরা, যে সহাবস্থানের আলাপ করেছিলাম আমরা, নতুন বাংলাদেশ করার কথা বলেছিলাম, সেই প্রত্যেকটি জিনিসকে ভয়াবহভাবে ভুলুণ্ঠিত করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি পুরোপুরি জামাত শিবিরকে সহযোগিতা করছে আপনার কাছে এরকমটা মনে হয়? হ্যাঁ, অনেকাংশেই তারা হচ্ছে সহযোগিতা করছে এই কথা আমার মনে হয়। কারণ তারা হচ্ছে আপনার মানে আমরা দেখতে পাচ্ছি যে বারবার করে গুপ্ত রাজনীতির পক্ষে অবস্থান গ্রহণ করছে। খুব ইন্টারেস্টিং, আসলে প্রক্টরের কতখানি বিশ্ববিদ্যালয়ের উপর কন্ট্রোল আছে সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ প্রক্টর নিজেও শিবিরের যে মব, সেই মবের হাতে একরকম হস্টেজ। কারণ আমরা দেখতে পেলাম যে প্রক্টর আমাদের কাছে বলে গেলেন যে টিএসসি তে তারা যে রাজাকারের ছবি দেখিয়েছে এরপর এই প্রোগ্রাম করার পারমিট তাদের কাছে থাকতে পারে না, এবং তারা প্রক্টর আমাদের কাছে একাধিকবার বলেছেন যে এই প্রোগ্রামের পারমিট ক্যান্সেল করা হয়েছে। তাহলে যেই প্রোগ্রামের পারমিট ক্যান্সেল করা হলো সেই প্রোগ্রাম তার পরবর্তীতে 2 দিন ধরে চললো কিভাবে? তার মানে বোঝা যাচ্ছে যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিফ্যাক্টো প্রক্টর হচ্ছে এস এম ফরহাদ। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিফ্যাক্টো প্রক্টর যে এস এম ফরহাদ, সাধারণ শিক্ষার্থীরা মানতে রাজি আছেন কিনা আমি জানি না, যদি থাকে তাহলে আমার কিছু বলার নেই, যদি না থাকেন তাহলে আসলে এর বিরুদ্ধে সংঘবদ্ধভাবে লড়াই করতে হবে। আবারও প্রমাণিত হলো যে শেখ হাসিনাই সঠিক ছিল। বাংলাদেশে শিবির, ইভেন হিজবুত তাহরিরা, জামাতিরা, এরা যে একটা মেটোক্লস ডিজাইনের দ্বারায় বাংলাদেশে জুলাই মাসে কোঠার নামে আপনার জঙ্গি হামলা করে হাসনাত সার্জিস, এরা হচ্ছে মূলত আপনার তুরুপের তাস ছিল। কিন্তু বর্তমান এখন পর্যন্ত তারা সবকিছু হাসিল করে নিছে, তাদের যত উদ্দেশ্য ছিল সমস্ত কিছু বর্তমান তারা আঞ্জাম দিয়ে দিছে। শেখ হাসিনা যখন নাকি বলছিল যে আমাকে সরানোর জন্য বা দেশটা পুনরায় পাকিস্তানিরা দখল করার চেষ্টা চালাচ্ছে, তখন আইসা আমরা বলছি যে উনি বা ওনাকে হয়তোবা ক্ষমতাচ্যুত করা হয়েছে, এর জন্য হয়তোবা তিনি এখন পর্যন্ত এই ধরনের উল্টাপাল্টা কথাবার্তা বলে বেড়াচ্ছে। অনেকে আমরা ওনাকে পাগল পর্যন্ত বলছি, যে বয়স তো আর কম হয় নাই, 80-ও অধিক, মনে হয় মাথার তারটার হয়তোবা ছিঁড়ে গেছে। কিন্তু না ভাই, শেখ হাসিনার প্রতিটি কথা মনে হলো যে মানে এক একটা বলি জাস্ট সময়ের সাথে সাথে মিলে যাচ্ছে। এখন পর্যন্ত শিবির, হিজবুত তাহরির, জামাতিরা মেটোক্লস ডিজাইনের দ্বারায় বাংলাদেশটা কিভাবে অস্থিতিশীল করা যায় সেই চেষ্টাই বর্তমান চালাচ্ছে। মানে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশে যারা নাকি শেখ হাসিনার এগেনস্টে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বড় একটি আপনার দল বের হয়ে আসে এবং তাদের হাত ধরে বা তাদের ইমোশনালকে কাজে লাগিয়ে বা তাদের যেই পদক্ষেপ কুঠানা মেধা সেটাকে কাজে লাগিয়েই তো শিবিররা এই ফয়দা লুটে, জামাতিরা এই ফয়দা লুটে। আজকে তারাই পুনরায় বলতেছে যে শেখ হাসিনাকে যেভাবে আমরা ক্ষমতাচ্যুত করছি, যেভাবে গণ অভ্যুত্থান হয়েছে, এই ইউনুসকেও আমরা ঠিক একই গণ অভ্যুত্থান করে ইউনুসকে দেশ থেকে সানডে মানডে ক্লোজ বা আপনারা তার মুখ থেকে শুনলেন। এই হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের অবস্থা। তবে হ্যাঁ, সবচেয়ে বা চিরন্তন যে বাস্তব কথা সেটি হচ্ছে ভাই, বাঙালি জনগণ বুঝে গেছে যে ইউনুস আর যাই হোক দেশ চালাতে পারবে না বা ওনাকে দিয়ে আর হবে না। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন সেটা আপনারা অবশ্যই জানিয়ে যাবেন।
ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।